আমন্ত্রণ, ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি আমি কাজিয়া সাদেক। যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ডিজিটাল মাধ্যমে কর প্রদান করবে তাদের বিশেষ ছাড় দেয়া হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে বাংলাদেশ ক্যাশলেস সামিট 2025-এ যোগ দিয়ে এই কথা বলেন তিনি। জানান, ক্যাশলেস সমাজ করতে সহযোগিতা করবে জাতীয় রাজস্ব বোর্ড। এর ফলে দেশে সহজ হবে কর কাঠামো। তবে ক্যাশলেস করতে গিয়ে যেন আইনহীন অর্থনীতিতে পরিণত না হয় সে বিষয়ে খেয়াল রাখার পরামর্শ অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের। 2024 সালে দিনে 4,833 কোটি টাকা লেনদেন হয়েছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, যা বিশ্বের 8.61%। আর বিশ্বব্যাপী লেনদেনকৃত অ্যাকাউন্টের মধ্যে 11.36% বাংলাদেশি। সমাজের বিভিন্ন স্তরে ক্যাশের চাহিদা কমিয়ে আনতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে ক্যাশলেস সামিট 2025। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানান, যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ডিজিটাল মাধ্যমে কর প্রদান করবে তাদের বিশেষ ছাড় দেওয়া হবে। ক্যাশলেস সমাজ গড়তে সহযোগিতা করবে জাতীয় রাজস্ব বোর্ড। ক্যাশলেস সোসাইটি করতে পারি, সবার আগে বেনিফিটেড হবে আমাদের রাষ্ট্রীয় কোষাগার। এখন যে পরিমাণ ট্যাক্স লিকেজ হয়, এই লিকেজটা পুরোপুরি বন্ধ হবে। সুতরাং রেভিনিউ বোর্ড অবশ্যই ট্রানজ্যাকশনকে ডিজিটাল করার জন্য অথবা আমরা ক্যাশলেস করার জন্য যত রকমের সহযোগিতা দরকার এটা আমরা দিতে রাজি আছি। তবে ক্যাশলেস করতে গিয়ে যেন আইনহীন অর্থনীতিতে পরিণত না হয় সে বিষয়ে খেয়াল রাখার পরামর্শ অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের। যারা এইবারে নির্বাচন করতে যাচ্ছেন তাদের ইস্তেহারের মধ্যে যেন এই ক্যাশলেস ইকোনমির ধারণাটাকে স্থাপন করতে পারি, এবং সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে যদি একটা টাস্ক ফোর্স তৈরি হয়। তবে ক্যাশের চাহিদা দ্রুত বাড়তে থাকায় ক্যাশলেস সোসাইটি করতে বেগ পেতে হচ্ছে বলে জানান গভর্নর। প্রত্যেক বছর যদি 10% করে বাড়তে থাকে, এবং এটা গত বছরও বেড়েছে, 20 বছর আগেও বেড়েছে, ওই অ্যাবাউট 10%, তাহলে হোয়াট হ্যাভ ইউ অ্যাচিভড? বিল গেটস ফাউন্ডেশনের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে। মজলুক বলে একটা সিস্টেম আছে যেটা অনেক দেশে প্র্যাকটিস, একটা ওপেন সিস্টেম। এটাকে আমরা বাংলাদেশের হাতে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। কথাবার্তা হবে, সেপ্টেম্বর মাসে তারা আসছে। এছাড়া মোবাইল ব্যাংকিং নগদের জন্য বেসরকারি বিনিয়োগ খোঁজা হচ্ছে বলেও জানান তিনি। দ্যাট উই আর গোইং টু প্রাইভেটাইজ নগদ অ্যান্ড ব্রিং নিউ ইনভেস্টার্স। আমরা হয়তো সপ্তাহখানেকের মধ্যেই এটার বিজ্ঞাপনে চলে যাব। We want to take it out of পোস্ট অফিস, তো এটা চালানোর সক্ষমতা নাই। ব্যাংক ও ফাইন্যান্সিয়াল সার্ভারে সাইবার হামলায় সব ব্যাংক ও ব্রাঞ্চগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গভর্নর। মাইক্রো ক্রেডিট ইজ অলসো মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম বন্দরের এনসিটি, লালদিয়া ও বে টার্মিনাল বিদেশি নামকরা অপারেটরদের হাতে পরিচালনার দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া শেষ। চলতি বছরের শেষের দিকে এ নিয়ে চুক্তি করা হবে। এমন সিদ্ধান্তকে বন্দর ব্যবহারকারীদের মধ্যে কেউ কেউ ইতিবাচক বললেও শ্রমিক নেতারা বলছেন, বন্দর বিক্রির পায়তারা করছে সরকার। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আবু জাবেদের ছবিতে বন্দর নিয়ে চট্টগ্রাম থেকে নয়ন বুড়া জয়ের 4 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। দেশের অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর। বন্দরের গতি ফেরাতে এবং বন্দরকে বিশ্বের উন্নত বন্দরের আদলে সাজাতে চট্টগ্রামের 3 টার্মিনাল পরিচালনার দায়িত্বভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সব প্রক্রিয়া শেষ করেছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরী এই কথা জানান। এই বছরের শেষ নাগাদ সবগুলা পোর্টের ক্ষেত্রেই এনসিটি, লালদিয়া এবং বে টার্মিনাল, এই 3টার ক্ষেত্রেই প্রথম অপারেটরটাকে অ্যাটলিস্ট অ্যাপয়েন্ট করে দিয়ে যাওয়া। সো এই বছরের শেষ হচ্ছে আমাদের বাই ডিসেম্বর 31st উই উড লাইক টু কমপ্লিট অ্যাটলিস্ট ফার্স্ট অপারেটর ফর বে টার্মিনাল এবং এলসিটি এবং এনসিটি। বিদেশি অপারেটরদের হাতে বন্দরের দায়িত্বভার তুলে দেওয়ার প্রতিবাদে এখনো সোচ্চার বন্দর সংশ্লিষ্টরা। সরকারের এমন সিদ্ধান্ত বন্দর বিক্রি শামিল বলে দাবি শ্রমিক নেতাদের। এটা মানবো না, এটা নাম, এটাকে বন্ধ করার জন্য যা কিছু করার দরকার সবকিছু আমরা আমাদের পক্ষ থেকে, শ্রমিকদের পক্ষ থেকে আমরা করব, এবং আগামী 30 তারিখের আগেই আমরা আন্দোলনের একটা পদক্ষেপ, আন্দোলনের একটা ঘোষণা আসবে। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন, পণ্য আমদানি রপ্তানিতে খরচ না বাড়লে বিদেশিদের হাতে দিলেও কোনো আপত্তি নেই তাদের। বন্দরই তারা চালায়, আমার মনে হয় ওরা চালাইতে পারবে, নৌবাহিনী চালাক, অর্থাৎ দেশের মানুষ চালাক, দেশের বাইরে কাউকে আমরা এটা লিজ নিতে দেব না।
এইদিকে বন্দরের এইসব কন্টেনার টার্মিনাল বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া শুরু হয় গত আগস্টের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। বন্দর যত বেশি ইকুইপড হবে, বন্দর যত বেশি সমৃদ্ধ হবে, স্বাভাবিকভাবে ব্যবহারকারীরা তত বেশি সুবিধাটা পাবে। সক্ষমতা জায়গা বাড়াতে গেলে যেমন বে টার্মিনালের প্রিপারেশনে এখন সরকার আছে, খুব সিরিয়াসলি কাজ করছেন। এর মধ্যে নিউমোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়াল, লালদিয়া চরে টার্মিনাল পরিচালনায় নেদারল্যান্ডসের এপিএম টার্মিনালস এবং বে টার্মিনাল প্রকল্পের একটিতে ডিপি ওয়াল ও আরেকটিতে সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনালকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 50% শুল্ক আজ থেকে কার্যকর হয়েছে। বিবিসি জানায়, এর ফলে ভারতের পোশাক, হীরা, চিংড়ির মতো গুরুত্বপূর্ণ শিল্প খাতগুলো বড় ক্ষতির মুখে পড়বে। এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষকেই ভারতেই জিনিসপত্র তৈরি এবং ব্যবহারের জন্য উৎসাহ দিচ্ছেন। তবে ভর্তুকি দিয়েও জিডিপিতে উৎপাদন খাতের অবদান 15% আটকে থাকায় মেক ইন ইন্ডিয়া বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। ফলে ভারতের বাজারে কেনাকাটা বাড়াতে সাধারণ মানুষের জন্য ট্যাক্স কমানো সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা ভাবছে সরকার। এসডিজি লক্ষ্য পূরণ ও পরিবেশ সুরক্ষায় শিল্প খাতের বর্জ্যকে পুনরায় ব্যবহার উপযোগী করার তাগিদ দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বুধবার এফবিসিসিআই আয়োজিত সার্কুলার ইকোনমি বিষয়ক আলোচনায় উপদেষ্টা বলেন, শিল্প খাতে পুনর্ব্যবহারযোগ্য কাঁচামালের সরবরাহ বাড়াতে নতুন উদ্যোক্তাদের স্বাগত জানাবে সরকার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এসডিজি অর্জন এবং পরিবেশ রক্ষায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শিল্প খাতের বর্জ্য। দেশে প্রতিদিন শিল্প ও নগরায়নের ফলে উৎপন্ন বিপুল পরিমাণ বর্জ্যের বেশিরভাগই পূর্ণ ব্যবহারযোগ্য হলেও অব্যবস্থাপনার কারণে যাচ্ছে অপচয়ে। অথচ এসব বর্জ্যকে রিসাইক্লিং বা পুনঃব্যবহারের মাধ্যমে তৈরি করা যেত নতুন পণ্য, যা একই সঙ্গে পরিবেশের ক্ষতি কমাবে আবার অর্থনীতিতেও যোগ করবে নতুন গতি। বুধবার এফবিসিসিআই আয়োজিত সার্কুলার ইকোনমি বিষয়ক আলোচনায় এসব কথা উঠে আসে। ব্যবসায়ীরা বলেন, সার্কুলার ইকোনমি বা পুনঃব্যবহার নির্ভর অর্থনীতি গড়ে তুলতে সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতেরও এগিয়ে আসা জরুরি। failing in their duty and let them do it for the future of the country and the economy. ইউরোপিয়ান ইউনিয়ন 2027 সালের পরে তারা সাস্টেনেবল ইন্ডাস্ট্রি ছাড়া কোথাও থেকে প্রোডাক্ট কিনবে না। তো এই যে ব্যাপারটা, এখন উন্নত দেশে কিন্তু অলরেডি তারা এগুলো নিয়ে কাজ করছে। এসডিজি লক্ষ্য পূরণ ও পরিবেশ সুরক্ষায় শিল্প খাতের বর্জ্যকে পুনরায় ব্যবহার উপযোগী করার তাগিদ দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় সার্কুলার ইকোনমি এখন সময়ের দাবি। For Bangladesh, transitioning to a circular economy is not optional, it's a strategic necessity, it's a must. এ সময় পরিবেশ বান্ধব পণ্য উদ্ভাবনে আগ্রহী 10 স্টার্টআপ উদ্যোক্তার প্রতিজনকে 5 লাখ টাকা করে অর্থ সহযোগিতা দিয়েছে এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। এই প্রোডাক্টটা একাধারে 200 থেকে 300 স্কয়ার ফিটকে কভার করে। তো আপনারা 3 থেকে 4টা বাসা যদি এটা 1 মাসের জন্য পারচেজ করেন, দেন হচ্ছে আপনাদের বাসায় মশা আসবে না। মার্কেটে যাবে সেজন্য একটা চয়েস নিতে পারে যে কোন প্রোডাক্টটা সে কিনবে, প্লাস্টিক এটা কিনবে নাকি ইকো ফ্রেন্ডলি কিনবে। এফবিসিসিআই জানায়, ইউএনডিপির সহযোগিতায় আগামী সেপ্টেম্বর থেকে নতুন উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হবে। যাচাই বাছাই শেষে ডিসেম্বরে আরও উদ্যোক্তাকে অর্থায়ন করবে প্রতিষ্ঠানটি। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। যমুনা ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের ম্যানেজার্স মিটিং রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন শাখাওয়াত। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ নূর মোহাম্মদ। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমদ। মিটিংয়ে ঢাকা দক্ষিণ অঞ্চলের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে, তবে আগের দামে বিক্রি হবে রূপা। সবশেষ মঙ্গলবার রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাজুস। এবার ভরিতে 1050 টাকা বাড়িয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী
দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম পড়বে 1,72,651 টাকা। এছাড়া 21 ক্যারেট প্রতি ভরি 1,64,801 টাকা, 18 ক্যারেট প্রতি ভরি 1,41,263 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,16,850 টাকা নির্ধারণ করা হয়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে। তবে ঢাকার বাজারে লেনদেন কমলেও চট্টগ্রামে সামান্য বেড়েছে। বুধবার ডিএসসিতে সবকটি সূচকের মান কমেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 5 পয়েন্ট কমে অবস্থান নেয় 5,443 পয়েন্টে। সূচকের পাশাপাশি এদিন ডিএসসিতে লেনদেনও 276 কোটি টাকা কমেছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 154টির, কমেছে 174টির এবং অপরিবর্তিত রয়েছে 62টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসসিতে সার্বিক সূচক সিএএসপিআই 41 পয়েন্ট কমেছে, তবে লেনদেন 61 লাখ টাকা বেড়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় টাঙ্গাইলে আখের ফলন ভালো হয়েছে। আখ কাটা ও বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। আশানুরূপ দাম পাওয়ায় লাভের মুখ দেখছেন তারা। টাঙ্গাইলে 650 কোটি টাকার আখ উৎপাদনের তথ্য দিয়েছে কৃষি বিভাগ। রাসেল আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু আখের ক্ষেত। অনুকূল আবহাওয়া, রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় চলতি মৌসুমে টাঙ্গাইলে আখের বাম্পার ফলন হয়েছে। জেলার গোপালপুর, ভুয়াপুর, ঘাটাইল, কালিহাতী, সদর, দেলদুয়ার, নাগরপুর সহ বিভিন্ন উপজেলায় আখের চাষ হয়েছে। ইতিমধ্যে আখ কেটে হাটবাজারে বিক্রি শুরু করেছেন কৃষক। বিভিন্ন জেলা থেকে আখ কিনতে আসছেন পাইকাররা। এই কুশাল আমরা আবাদ করি, বছরে একটা আবাদ, মনে করেন সারা বছর একটা আবাদ হয়। আপনি বহু দূরের থেকে আমাকে কুশাল পাইকারি দরে নিয়ে যায়। পাইকাররা ছোট ছোট যে কাছের ব্যাপারীরা হেরাও তো এর মধ্যে নিয়ে যায়, নিয়ে হাট বাজারে বেচে। প্রতি পিস আখ বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 40 টাকায়, আর প্রতি গ্লাস আখের রস বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকায়। কম পরিশ্রম ও কম খরচে বেশি লাভ হওয়ায় আখ চাষে ঝুঁকছেন চাষিরা। সরকারি সহায়তা বৃদ্ধি সহ চিনিকল স্থাপনের দাবি কৃষকদের। 25, 26, 30, 20 দাম। বেশিরভাগ হলো রস আলাদা পার্টিরা এলো বেশি ব্যবহার করে, খাওয়াই নেওয়ারাও আছে, কিন্তু রস হলো বেশি ব্যবহার করে। পোকামাকড় নাই, কৃষি অফিস থেকে আমাদের যথেষ্ট সহযোগিতা করে, এমনকি তারা দেখতে হয়। চলতি মৌসুমে জেলায় 650 কোটি টাকার আখ উৎপাদনের তথ্য দিয়েছে কৃষি বিভাগ। তাদেরকে আমরা ঈশ্বর গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে আমরা কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করি, যাতে করে আখ চাষ করে তারা যাতে আধুনিক যে প্রযুক্তিগুলো আছে সেগুলো তারা ব্যবহার করতে পারে এবং সে আলোকে তার উৎপাদনটা আরো বেশি তারা এখান থেকে পেতে পারে। এবছর জেলায় আখ চাষের লক্ষ্যমাত্রা ছিল 500 হেক্টর জমিতে, আর আবাদ হয়েছে 451 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমদানি সংকটে আবারও অস্থির চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজার। এই সুযোগে দেশীয় পেঁয়াজ সিন্ডিকেটের হাতে জিম্মি খাতুনগঞ্জের আড়তদাররা। আমদানি পেঁয়াজের চেয়ে দেশে উৎপাদিত পেঁয়াজের দাম আরও বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। বেড়েছে রসুনের দাম, কমেছে কিছুটা আদার দাম। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বোরাজোয়ার রিপোর্টে বিস্তারিত। পেঁয়াজের ঝাঁজ যেন কোনোভাবেই থামছে না। সংকটে নানা অজুহাত বর করছে চট্টগ্রামের খাতুনগঞ্জের পেঁয়াজের বাজার। ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের পাশাপাশি দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহের কোনো ঘাটতি নেই। তবু 70 থেকে 75 টাকা কেজিতে পাইকারিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। আড়তদাররা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমোদনের কয়েকদিনের মাথায় আবারও ফের বন্ধ হয়ে যাওয়ায় দেশীয় পেঁয়াজ সিন্ডিকেটরা বাড়িয়ে দিয়েছে দাম। যদি সরকারের পর্যায়ে যদি খুচরা পর্যায়ে যদি মনিটরিং করা যায়, মনে হয় আমার বাজারটা আরো নিম্ন পর্যায়ে আসে, আর যথেষ্ট যদি আর আমদানি হয় বাজারটা সামাজিক পর্যায়ে চলে আসবে। সকলে যে পরিমাণ ঢোকার কথা ওই পরিমাণ ঢোকে নাই, হালকা পাতলা কিছু ঢুকছে, এইগুলা আসছে কিছু লাগে আসতেছে ওইভাবে। পেঁয়াজ ব্যাপারীরা দেখাচ্ছে নানা অজুহাত। এখন হচ্ছে যে মনে করেন দেশি পেঁয়াজ হচ্ছে যে শেষ মৌসুমের দিকে, এখন এটা মনে করেন যে আপনার যদি এই মুহূর্তে যদি আইপি যদি না দেয়
আইপি না দিলে পরে দেখা যাচ্ছে সামনের সপ্তাহে পেঁয়াজের বাজার আবার দেখা যাচ্ছে 80-90 টাকা পেঁয়াজের বাজার হয়ে যাবে। পাইকারির চেয়ে খুচরাতে পেঁয়াজের দাম হাঁকছেন 80 থেকে 85 টাকা, তাই হতাশ ক্রেতারা। 80 টাকা করে বিক্রি করতে পেঁয়াজ যেভাবে আসতেছে সরবরাহ আছে বলে বলতেছে সেভাবে দাম কমা নেই। 30-40 টাকা 50 টাকা থাকলে সেটা একটা সম্ভাব্যর মধ্যে হয়, এখন তো ক্রয় ক্ষমতার বাইরে। এইদিকে পেঁয়াজের পাশাপাশি রসুন আদার আমদানি কয়েক গুণ বাড়লেও বেড়েছে রসুনের দাম, তবে কমেছে আদার দাম। আগে ছিল 102 টাকা 100 টাকা, আর এখন বর্তমানে 108 থেকে 12 টাকা রসুন। আর আদা আগে ছিল 160 টাকা 50 টাকা ছিল, এখন 128-30 টাকা। তবে পেঁয়াজ সিন্ডিকেটদের দৌরাত্ম ঠেকাতে প্রশাসনের বাজার তদারকি বাড়ানোর তাগিদ ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।